আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্প এবং মোদির জয়েন্ট মিটিং এর পর, মানে সাইড লাইনে মিটিং এর পর, এখন মিটিং এর তো কোনো খবর পাওয়া যায়নি। যখন এই মিটিং চলছে তার আগে সার্জিও গোর, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন দেখাশোনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যারা দেখাশোনা করছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেখা করে তিনি মার্কিন কিছু বার্তা এবং কিছু চিঠি, যেগুলো হচ্ছে আপনার চুক্তি বলা যায় না, আশ্বাস, মানে মার্কিনীদের পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা এই বাংলাদেশের ব্যাপারে, এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এখন ওদিকে যখন মিটিংটা চলছে, সাইডলাইন বৈঠক 1-to-1 চলছে, তখন নিশ্চয়ই এই নিয়ে কথাবার্তা, তো ট্যারিফ নিয়ে তো উনি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন যে আমরা খুব কাছাকাছি এসছি, মোদিও ঘাড় নেড়েছেন। এখন তারপরেই হচ্ছে আগামীকাল একদল বাণিজ্য প্রতিনিধি নিয়ে জেমিসন গিয়ার তিনি ভারতে আসছেন। এখন জেমিসন গিয়ার আসা মানে বোঝা যাচ্ছে কোনোভাবে হয়তো মার্কিনদের সঙ্গে ভারত একটা চুক্তি করতে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে অমিত শাহ ডেকে পাঠান পীযূষ গোয়ালকে। সেটা সার্জিও গোর চলে যাওয়ার পর পীযূষ গোয়ালকে ডেকে উনি বলেন যে বাণিজ্য চুক্তি সম্পর্কে খুব ধীরে সুস্থে এগোন এবং সতর্কতার সঙ্গে, কারণ ট্রাম্পকে ভারত বিশ্বাস করে না। সামনে নভেম্বরের মিড টার্ম ইলেকশন, তার আগে এই চুক্তিটা করে উনি মিড টার্ম ইলেকশন পার হতে চাইছেন। কিন্তু আমরা এমনভাবে চুক্তিটা করবো মানে যখনই ইচ্ছে তখনই যাতে বেরিয়ে আসতে পারি। তাতে কি হবে, তাতে কি দরকার, বাণিজ্য সংক্রান্ত সংবিধানের আমাদের যে ধারা উপধারাগুলো আছে সেইগুলোকে বাণিজ্য চুক্তির সঙ্গে ট্যাগ করে দাও। যে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যদি কোনো দিন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে এই চুক্তি অগ্রাহ্য হয়ে যাবে। এরকম একটা দীর্ঘ একটা লেখা হচ্ছে, চুক্তির একটা খসড়া তৈরি করা হচ্ছে। মানে যে চুক্তি হোক না কেন, আংশিক চুক্তি হবে, তারপর ধীরে 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 সেটা বাড়বে। যেটা চীনের ক্ষেত্রে হয়েছে সেরকম আমেরিকার ক্ষেত্রে হবে। তবে পশুখাদ্য এবং আমাদের যে কৃষিপণ্য, এই দুটো সেক্টর বাদ থাকবে। ভারত তার পূর্বের অবস্থানে কিন্তু রয়েই গেছে। এই দুটো সেক্টর কিন্তু আমরা খুলবো না, কৃষিপণ্য আমরা খুলবো না। আর গোদুগ্ধ, দুগ্ধজাত পণ্য, আমরা সেখানেও আপনাকে ঢুকতে দেবো না। বাকি যা আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনার ভিত্তিতে সহিসাবুত হতে পারে। কিন্তু মজার কথা হলো যে বাংলাদেশ প্রসঙ্গে তাহলে কি কথা হয়েছে, এখন তো আমরা তো জানতে পারবো না। তবে কোনো সদর্থক কথা যদি না হয়ে থাকে, তাহলে অমিত শাহ একে ডেকে পাঠিয়ে, পীযূষ গোয়ালকে ডেকে পাঠিয়ে এই নির্দেশের কথা বলতেন না, এবং সংবিধানের ধারা উপধারাকে বাণিজ্যিক ক্ষেত্রে সেটাকে জুড়ে দিতে বলতেন না। নিশ্চয়ই এমন কিছু একটা বার্তা একটা গিয়েছে।
মানে এসেছে, ওই চিঠিপত্রের মাধ্যমে এমন কিছু একটা গ্যারান্টি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে স্বস্তিকর, ভারতের কাছে স্বস্তিকর। এখন সেগুলো দেখো, আন্দাজে এগুলো তো বলা যায় না, আন্দাজে তো অনেক কিছুই কথা বলা যায়, কিন্তু এইগুলো বলা যায় না। ফলে এগুলো নিয়ে আপাতত না কথা বলাই ভালো। তবে আংশিকভাবে মনে হচ্ছে এখন যে যতই ভেতরে রাগারাগি হোক, ফাটাফাটি হোক, এবং একে অপরের সঙ্গে যে সম্পর্কই স্থাপন করুক না কেন, ট্রাম্প এবং মোদির বৈঠক কিছুটা হলেও সুবাতাস এনেছে, এবং সেটা বাংলাদেশের পক্ষেও স্বস্তিকর। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশ থেকে সরে যায়, আমি আশা করছি সেরকমই কোনো একটা গ্যারান্টি দেওয়া হয়েছে। সার্জিও গোরের মতো মানুষ এসে, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে আছেন, তিনি এসে সহজতে ওই চিঠি উনি পৌঁছে দেন না। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে এই অমিত শাহ অত্যন্ত ঘোরেল মানুষ, তিনি ওই সার্জিও গোরকে চা খেতে বসিয়ে উনি কিন্তু অন্য ঘরে চলে গেছিলেন, গিয়ে ওখানে বাণিজ্য মন্ত্রী এবং সমস্ত কূটনীতিক যারা আছে সবাই তো চলে গিয়েছে ফ্রান্সে, যারা বাকি রয়ে গেছে অন্যান্য দেশের এমন কূটনীতিক রয়েছেন, তাদের সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা বলেন এবং এই আলোচনা নিয়ে কথাবার্তা বলেন। যে চিঠি নিয়ে উনি সার্জিও গোর এসছেন, সেই চিঠি নিয়েও কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর তিনি মোটামুটি তাদের সঙ্গে একমত হয়ে তবেই উনি পীযূষ গোয়ালকে বলেছেন যে চুক্তিটা এইভাবে করো এবং কিছুটা এগো। আমরা চীনের ক্ষেত্রে যেমন কিছুটা এগিয়েছি, সেরকম কিছুটা এগো। মানে আমার মনে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে একটা ভালো খবর হয়তো মার্কিনদের পক্ষ থেকে আসতে পারে। আর মার্কিনরা যদি এখান থেকে সরে যায়, তাহলে জানবেন এই জামাত এবং বিএনপির পক্ষে কিন্তু খুব দুঃসময় ঘনিয়ে আসছে। এক তো ভারতের চাপ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাত তুলে নেয় তাহলে পরে সব ভোমা। পাকিস্তানকে তো এক ধমক দিলে সে তো হিসি করে ফেলবে। যদি আসিফ মনিরকে একটা ধমক দেয়, আসিফ মনির আর শাহবাজ শরীফ দুজনেই, একজন পটি করতে যাবে, একজন হিসি করতে যাবে। ওদের হচ্ছে এই অবস্থা। এর মধ্যে আবার ইরান ইসরায়েলের চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই ভিডিওটা পরে করবো, একসঙ্গে তো আর করা যাবে না, পরে করব। তো আপাতত দেখা যাক নরেন্দ্র মোদী ফিরে এসে তিনি কি বলেন বা তার কাজকর্মে কি প্রতিফলিত হয়। তো আমার মনে হচ্ছে একটা ভালো দিকে যাচ্ছে, যদিও আমি কিন্তু সবসময় এই মার্কিনদের একটু সন্দেহের চোখে দেখি, কারণ এরা পিঠে ছুরি মারার জন্য একবারে হাতের পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে, সুযোগ পেলেই পেছনে ভক করে মেরে দেবে। ওই যত আপনার এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া নিয়ে যত কথা হয়েছে না, এখন মোদিজি বারবার বলছেন হ্যাঁ আমরা সহমতের ভিত্তিতে এগোচ্ছি। তার মানে 2025-এর 12ই ফেব্রুয়ারি আমরা যে দুজনে সহমত হয়েছিলাম, সেই অনুযায়ী তো এগোচ্ছি আমরা। প্যাঁক মেরেছে, বাংলা কথায় প্যাঁক মেরেছে। थैंक यू। राष्ट्रपति जी, आपसे मिलकर के बहुत खुशी हो रही है, और पिछले वर्ष हम वाशिंगटन में मिले थे। उसके बाद हमारे संबंधों में एक नई गति आई है, नई ऊर्जा आई है, और कई विषयों में हम बहुत मिल करके आगे चल रहे हैं। और हमारे लिए खुशी की बात है कि हमारी दोनों टीमें भी मिलजुल करके हमने जो टारगेट तय किए उसको पूरा करने के लिए भरपूर प्रयास कर रहे हैं, और हम बहुत तेजी से आगे बढ़ रहे हैं। एक्सेलेंसी, पश्चिम एशिया में शांति के जो प्रयास प्रगति हुई है, इसके लिए मैं आपका अभिनंदन करता हूँ।
Thank you very much. We had some great meetings in France. সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একটু ফুরফুরে মেজাজ নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কারণটা হচ্ছে, গতকাল বাংলাদেশ সময় সন্ধেবেলা ফ্রান্সের মাটিতে বিশ্বের পাগলাটে প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের পার্শ্ববর্তী প্রধানমন্ত্রী, বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং এই বৈঠকের ফলে এই যে প্রায় 1 বছরের বেশি সময় যাবৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য চুক্তি ঝুলে আছে, সেই চুক্তিটা হওয়ার পথে। এই বাণিজ্য চুক্তির পেছনে কিন্তু অনেক কিছু আছে। আমরা প্রশ্ন করতেই চাই যে এতে কি বাংলাদেশের ভাগ্য বদলাবে? হ্যাঁ দর্শক, আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছিলাম, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম ফ্রান্সে গিয়ে যে G7 যে শীর্ষ বৈঠকে প্রথম ইমপ্রেশনটা ছিল, বিশেষ করে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের উপরে চরম ক্ষুব্ধ ছিলেন এবং G7 বৈঠকেও সেই ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। ক্ষুব্ধতার কারণ হচ্ছে, সর্বশেষ কয়েকদিন আগে ভারতীয় নাবিকদের উপরে মার্কিন হামলা করে হত্যা করা। মঙ্গলবারে তাদের মধ্যে খুব একটা স্বস্তিদায়ক ব্যাপার ছিল না, কিন্তু গতকাল সন্ধেবেলা বুধবার বেশ একটা স্বস্তির হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হলো। এবং 1 বছরের বেশি সময় যাবৎ ভারত আমেরিকা যেমন বাণিজ্য চুক্তি নিয়ে ঝুলে আছে, ঠিক তেমনি বাংলাদেশের ভাগ্যও কিন্তু ঝুলে আছে। আমি গতকালকেও বলেছি যে যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কবজায় না আসবে, আজকে যে বাংলাদেশে একটা উনুনের উপরে আমরা ভাসছি, এই উনুন থেকে আমরা ততক্ষণে নামতে পারবো না। এই জন্যই আমরা আশাবাদী হয়ে উঠছি যে ভারত আমেরিকা যদি চুক্তি হয়, এই চুক্তির পেছনে অনেক কিছু আছে। এখানে আঞ্চলিক নিরাপত্তা আছে, ইন্দো প্যাসিফিকের রাজনীতি আছে, আমাদের বঙ্গোপসাগরের রাজনীতি আছে, এখানে চীনের প্রভাবের ব্যাপার আছে, নানান কিছু আছে। আর এই নানান কিছু মিলিয়ে ভারত আমেরিকা যদি একসাথে কাজ করতে সম্মত হয়, মাঝখানে আমরা আছি। এই মাঝখানে আমাদের ভাগ্যেরও পরিবর্তন হতে পারে। আর তাই তো গতকাল থেকেই এখন পলিটিক্স এবং গ্লোবাল ইকোনমির মঞ্চে এখন একটাই আলোচনা, ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর ঐতিহাসিক হাই ভোল্টেজ সেই বৈঠক। ফ্রান্সের G7 সামিটের সাইডলাইনে দুই নেতার এই হাই ভোল্টেজ বৈঠকের পর ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন, ভারত ও আমেরিকা একটি অত্যন্ত বড়সড় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ খুব শিগগিরই সই হতে চলেছে ভারত মার্কিন মেগা ডিল। কিন্তু গল্পটা শুধু এই বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। আমি খানিক আগে যে বলছিলাম, ট্রাম্প তার চেনা ভঙ্গিতে মোদির এমন কিছু প্রশংসা করেছেন যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। তিনি মোদিকে বলেছেন, দেখতে তো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলার নেগোশিয়েটর। চমৎকার ব্যাখ্যা। কিলার নেগোশিয়েটর বলতে এটিই বোঝাতে চেয়েছেন যে তিনি পুটিয়ে ফেলতে পারেন, নেগোশিয়েট করে ফেলতে পারেন। আপনাদের কিশোর বেলায় বা যুবক বেলায় একটি শব্দের সঙ্গে আপনারা পরিচিত আছেন নিশ্চয়ই, লেডি কিলার। অর্থাৎ বিপরীত নারীকে কোনো পুরুষ পুটিয়ে ফেলাটাকে আমরা লেডি কিলার বলে ব্যাখ্যা দিয়ে বা বলে আমরা আমাদের অনেক বন্ধু বান্ধবকে বলতাম যে ও তো লেডি কিলার, অর্থাৎ যে কোনো নারীকে পটিয়ে ফেলতে পারে। ঠিক এই আঙ্গিকে ডোনাল্ড ট্রাম্প কিলার নেগোশিয়েটর হিসেবে মোদিকে আখ্যা দিয়েছেন। এই বাণিজ্য চুক্তির পেছনের দ্বন্দ্ব কি ছিল? কেন ভারত মার্কিন সম্পর্কে নতুন গতি বা নিউ স্পিড, নিউ এনার্জি এসেছে? আর সবচেয়ে বড় কথা, ভারত ও আমেরিকার এই নতুন সমীকরণ বাংলাদেশ ও এই অঞ্চলের অর্থনীতি, আঞ্চলিক নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কী প্রভাব ফেলবে?
হ্যাঁ দর্শক, দীর্ঘ 16 মাস পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয়বার শপথ গ্রহণের পর তারা ওয়াশিংটনে দেখা করেছিলেন। এবারের বৈঠকে ট্রাম্পের বক্তব্য ছিল দেখার মতো। সংবাদ মাধ্যমের সামনে ট্রাম্প মোদির দিকে ইশারা করে বলেন, ওনাকে দেখতে খুব চমৎকার, একজন দেবদূতের মতো বা অ্যাঞ্জেলের মতো লাগে, কিন্তু বাস্তবে ব্যবসার টেবিলে উনি একজন কিলার নেগোসিয়েটর। আমরা শুরুতেই যে কিলারের ব্যাখ্যা দিয়েছি। ট্রাম্প স্বীকার করেছেন যে মোদি ভারতের মানুষের স্বার্থ রক্ষায় অত্যন্ত শক্ত দর কষাকষিকারী বা টপ ট্রেডার। এর জবাবে নরেন্দ্র মোদী সম্পর্কের এই নতুন মোড়কে স্বাগত জানিয়ে বলেন, ওয়াশিংটন বৈঠকের পর থেকে ভারত ও আমেরিকার সম্পর্ক একটি নতুন গতি এবং নতুন শক্তি বা নিউ স্পিড, নিউ এনার্জি পেয়েছে। দুই দেশ এখন একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। তবে দর্শক, ভাবছেন গ্লোবাল ডিপ্লোমেসি কি এতই সহজ? মোটেও না। এই মধুর সম্পর্কের ঠিক পেছনে রয়েছে এক দীর্ঘ টানাপোড়েনের ইতিহাস। বিগত মাসগুলোতে ভারত ও আমেরিকার সম্পর্কে বেশ কিছু বড় ধাক্কা লেগেছিল। এক, শুল্ক যুদ্ধ। ওয়াশিংটন ভারতের বেশ কিছু পণ্যের ওপর শাস্তিমূলক শুল্ক বসিয়েছিল, যা নিয়ে নয়াদিল্লি ভীষণ অসন্তুষ্ট ছিল। দুই, ইমিগ্রেশন ও H-1B ভিসা। আমেরিকার নতুন অভিবাসন নীতি এবং H-1B ভিসার ফি এক ধাক্কায় বাড়িয়ে দেওয়ার ফলে ভারতীয় আইটি পেশাদার ও টেক কোম্পানিগুলো বড় বিপাকে পড়েছিল। তিন, ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। গত বছর মে মাসে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা কমানোর পেছনে ট্রাম্প নিজের মধ্যস্থতার দাবি করেছিলেন, যা ভারত সরাসরি প্রত্যাখ্যান করে জানায় এটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক আলোচনার ফল। আমেরিকার এখানে কোনো ভূমিকা ছিল না। চার, সর্বশেষ নাবিকদের মৃত্যু নিয়ে উত্তেজনা। সবচেয়ে বড় উত্তেজনা তৈরি হয় গত সপ্তাহে। ওমান উপকূলে আমেরিকার সামরিক বাহিনী 3টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ম্যারিভেক্স, সেত্তেবলো এবং MT জলবীরে হামলা চালায়। কারণ মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি ছিল জাহাজগুলো ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করছিল। এই হামলায় 3 জন ভারতীয় নাবিক নিহত হন, যা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছিল। গতকালকের বৈঠকে মোদি অত্যন্ত দৃঢ়ভাবে এই ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি ট্রাম্পের সামনে তোলেন। ট্রাম্পও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বলেন, এটি অত্যন্ত কঠিন একটি পেশা, আমরা এই বিষয়ে একসঙ্গে কাজ করছি। এবার আসা যাক মূল বিষয়ে, বাণিজ্য চুক্তি। ট্রাম্প প্রশাসন ও ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR জেমিসন গ্রিয়ার আগামী সপ্তাহে ভারতে বৈঠকে বসতে যাচ্ছেন। এই বাণিজ্য চুক্তিটি আসলে একটি ব্যাপক ভিত্তিক দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম বড় ধাপ। এখানে একটি চমকপ্রদ তথ্য রয়েছে। 2026 সালের মে মাসের ডেটা অনুযায়ী আমেরিকার বাজারে ভারতের রপ্তানি কিছুটা স্থবির থাকলেও আমেরিকা থেকে ভারতের আমদানি এক ধাক্কায় 54.43% বৃদ্ধি পেয়েছে। এর মানে হলো ভারত আমেরিকার জ্বালানি, প্রতিরক্ষা সামগ্রী এবং খনিজ সম্পদের একটি বড় বাজার হয়ে উঠছে। শুধু বাণিজ্য নয়, এই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে ট্রাম্প এক ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা চুক্তিপত্র ছাড়াই সরাসরি বলেছেন, যদি ভারতকে কেউ আক্রমণ করে আর মোদি যদি নেতৃত্বে থাকেন, তবে আমেরিকা সরাসরি ভারতকে সাহায্য করতে ছুটে যাবে। এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চীনের জন্য একটি অত্যন্ত বড় বার্তা। এছাড়া ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে মার্কিন ইরান শান্তি চুক্তি এবং সুয়েজ ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়েও দুই দেশ একমত হয়েছে। এবার আমাদের ভারত এবং বিশেষ করে বাংলাদেশের দর্শকদের জন্য এই চুক্তির প্রভাব কি তা বোঝা যাক। ভারতের দর্শকদের জন্য
এই বাণিজ্য চুক্তিটি সফল হলে ভারতের টেক সেক্টর, টেক্সটাইল এবং ওষুধ শিল্প আমেরিকার বাজারে আরও বড় ছাড় পাবে। আমেরিকার তরফ থেকে শুল্ক কমলে ভারতের বাজারেও মার্কিন গ্যাজেট এবং উচ্চ প্রযুক্তির জিনিসপত্রের দাম কমতে পারে। ডিফেন্স এবং এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে ভারত এখন আমেরিকার সবচেয়ে বড় নির্ভরযোগ্য পার্টনার। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিভাবে এতে লাভবান বা প্রভাবিত হবে। প্রথমত, বাংলাদেশ ও ভারতের অর্থনীতি ভীষণভাবে সংযুক্ত। ভারত যদি আমেরিকার সাথে বড় বাণিজ্য চুক্তি করে তবে ভারতের তৈরি পোশাক বা টেক্সটাইল সেক্টরের কাঁচামালের চাহিদা বাড়বে, যার একটি বড় অংশ বাংলাদেশ সরবরাহ করে থাকে। দ্বিতীয়ত, আমেরিকা ও ইরানের মধ্যকার সাম্প্রতিক শান্তি চুক্তি এবং হরমুজ প্রণালী নিরাপদ রাখার যে সিদ্ধান্ত মোদি ট্রাম্পের বৈঠকে আলোচিত হয়েছে, তার ফলে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। ভারতীয় রুপি যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিও এই জ্বালানি তেলের দাম কমার সুফল পাবে। কারণ গ্লোবাল সাপ্লাই চেইনে স্থিতিশীলতা আসলে বাংলাদেশের আমদানি খরচ এবং মূল্যস্ফীতি বা ইনফ্লেশন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তবে মার্কিন ভারত কৌশলগত অক্ষ যত শক্তিশালী হবে, এই অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকে ততটাই সতর্ক কূটনীতির আশ্রয় নিতে হবে। এর সাথে বলে রাখা ভালো, আমি শুরুর দিকেই বলছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে একটা উনুনের উপর আছে। ঠিক 2 বছর আগের যে স্থিতিশীল সব ক্ষেত্রে, সেটা আইন শৃঙ্খলার টেবিল থেকে শুরু করে, অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অবস্থা, সব কিছুর একটা স্থিতিশীল বাংলাদেশ ছিল 2 বছর আগে। ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসছে ইউনূস পরবর্তী তারেক। কিন্তু এখন আপনি কি দেখছেন? এখন আপনার কণ্ঠে, অনেকের কণ্ঠে উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। এবং আগেই ভালো ছিলাম আরেকটি বিষয়, যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা আগেই ভালো ছিলাম। এখনকার যে সম্পর্ক, ভারত থেকে আমরা নানা চাপে চিড়েচ্যাপ্টা হতে শুরু করেছি। সীমান্তে পুশব্যাক থেকে শুরু করে, বিদ্যুৎ আটকে দেওয়া থেকে শুরু করে, এই ইউনূসের আমলে নানা রকম আমাদের ট্রানজিট সুবিধা, নানা রকম সুবিধা বন্ধ হয়ে গেছে, আমাদের ভিসা বন্ধ রয়েছে, নানান একটা অস্বস্তির মধ্যে আছি সবচেয়ে নিকট প্রতিবেশীর সাথে। কেন এগুলো? ভারত প্রত্যাশা করেছিল যে একটা নতুন নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের সাথে আবার শুরু হবে। কিন্তু সেই নির্বাচিত সরকারটা এসে যা শুরু করেছে, এখানে চীনকে ডেকে আনছে, এখানে তুরস্ককে ডেকে আনছে, এখানে পাকিস্তানকে ডেকে আনছে। এই আলাপগুলো আমরা গতকালকের ভিডিওতেও করেছি। যার কারণে এগুলো ভারতের চরম অস্বস্তির কারণ। আর এই অস্বস্তি যখন কার উপরে অস্বস্তি? বাংলাদেশের জনগণের উপরে না, বাংলাদেশের সরকারে আছে যে সরকারটি বিএনপি সরকার। এই অস্বস্তি থেকে একটা ক্লিয়ার কাট কথা বলি, ভারত ইতিমধ্যেই ডিসাইডেড যে বিএনপি সরকারের সঙ্গে আসলে আমাদের কাজ হবে না। বিএনপি আমাদের আসলে বন্ধু নয়। বিএনপি বারবার 2001-06 রূপটা আবারও প্রকাশ করছে এবং এবার আরও বেশি প্রকাশ করছে। এই জন্য বিএনপি সরকারের সাথে কাজ হবে না। তাহলে কি করতে হবে? 2 বছর আগে কোন সরকার ছিল সেটি বিষয় না, যেটি ছিল আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগের সাথেই কাজ করতে হবে। আমেরিকা যদি ভারতের কবজায় থাকে তাহলে বাংলাদেশের শাসন পরিবর্তন 1-2 ব্যাপার। আপনারা অনেকে বলেন যে বাংলাদেশে কে শাসন ক্ষমতায় থাকবে? আজকে বিএনপি সরকার বাংলাদেশে কি ভোটে নির্বাচিত সরকার? সমঝোতার সরকার। কোথার থেকে? ক্যান্টনমেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সব জায়গা থেকে সমঝোতার সরকার, ভোটের সরকার নয়। কাজে বাংলাদেশে সরকার কিভাবে গঠিত হয় এটা একটা শিশু বোঝে। সেই জায়গা থেকে আজকে উনুনের উপর যে আমরা বসে আছি, এই উনুন থেকে আমরা নামতে পারবো। ভারত আমেরিকা এই হাই ভোল্টেজ বৈঠকটা গতকালকে অনুষ্ঠিত হয়েছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক বাংলাদেশের জন্য। এই ইতিবাচক প্রক্রিয়াটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি এখন দেখার বিষয়। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই
কিলার নেগোশিয়েটর নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার এই নতুন বাণিজ্য চুক্তি গ্লোবাল ট্রেড পলিটিক্সে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। ভারতের শক্ত অবস্থান এবং আমেরিকার নমনীয়তা কি সত্যি বিশ্ব অর্থনীতিতে নতুন জোয়ার আনবে, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব যে সামনে কি হতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।